বিডিফিউজের বিশেষ আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুস্মিতা দাস। সারা দুনিয়ার ঘটে যাওয়া নানা খবর নিয়ে আজকের আয়োজনটি তৈরি করেছেন ওয়াহিদ ফারুকী। ইসরায়েল সম্ভবত যুক্তরাষ্ট্রের অনুমোদন পাওয়ার অপেক্ষায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর হামলার জন্য তৎপরতা শুরু করেছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা কান বুধবার রাতে জানিয়েছে, দেশটি যুক্তরাষ্ট্র থেকে সবুজ সংকেত পাওয়ার সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপ এমন এক সময় হচ্ছে যখন আন্তর্জাতিক রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে ব্যাপক মনোযোগ নিবদ্ধ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের দিকে। তিনি কি ইরানের উপর সরাসরি সামরিক অভিযান নির্দেশ দেবেন কিনা? ইসরায়েলের নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিযান নিয়ে আশঙ্কা ও অনুমানের মাত্রা বেড়েছে। ইসরায়েলি দৈনিক হারেতস জানায়, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত আলোচনার পরিপ্রেক্ষিতে এই অনুমানের ভিত্তি আরও শক্তিশালী হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েল নিজেই সরাসরি এমন আক্রমণ চালাতে পারে, তবে মার্কিন অনুমোদন ছাড়া এটি জটিল ও ঝুঁকিপূর্ণ হতে পারে। নিরাপত্তা সংস্থা এবং সামরিক কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিভিন্ন প্রস্তাবিত হুমকি নিয়ে বিশ্লেষণ করছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর আক্রমণ মধ্যপ্রাচ্যে নতুন ধরনের উত্তেজনা সৃষ্টি করতে পারে। সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক প্রস্তুতি এই অঞ্চলের রাজনৈতিক অস্থিতিশীলতাকে আরও তীব্র করতে পারে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ কৌশল এবং পরিকল্পনা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়া বিষয় হয়ে উঠেছে, কারণ এর প্রভাব কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইরানের প্রতিক্রিয়া এবং তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি বিবেচনায় নতুন সংঘাতের সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যে এ ধরনের সংঘাত সাম্প্রতিক বছরগুলোর রাজনৈতিক চিত্রকে আরও জটিল ও উত্তপ্ত করে তুলতে পারে। কূটনৈতিক পর্যায়ে এখন প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি ইরান, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। সামরিক ও কূটনৈতিক স্তরে সম্ভাব্য নতুন ধরনের পদক্ষেপ এবং সিদ্ধান্ত আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনীতি এবং শক্তি ভারসাম্যের ওপর সরাসরি প্রভাব ফেলবে। সাম্প্রতিক এই প্রস্তুতি ও উত্তেজনা আন্তর্জাতিক পর্যায়ে নতুন ধরনের আলোচনার দরজা খুলে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মঙ্গলবার জেনেভায় আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলনে এক বক্তৃতায় পুনরায় জোর দিয়ে বলেন, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি এর একজন স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু প্রযুক্তি ব্যবহার থেকে কখনো ফিরে আসবে না। তিনি বলেন, এই স্বতঃসিদ্ধ অধিকার নিয়ে কোনো আলোচনা সম্ভব নয়। এটি চূড়ান্ত অমোঘ এবং আন্তর্জাতিক আইনের অধীনে বাধ্যতামূলক। আরাকচি তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, ইরান তার পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালনা করছে এবং এই নীতি গত 2 দশকেরও বেশি সময় ধরে অব্যাহত আছে। তিনি বলেন, ইরান সবসময় এমন একটি নীতি গ্রহণ করেছে যা পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করে। একই সঙ্গে যে কোনো উদ্বেগ সমাধানের জন্য প্রস্তুতি রয়েছে, যাতে আমাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ প্রকৃতির হয়। আমরা পারস্পরিক সম্মান ও ভারসাম্যপূর্ণ প্রতিশ্রুতি দ্বারা টেকসই চুক্তি অর্জনের পক্ষে বিশ্বাসী। আরাকচি বলেন, পরমাণু প্রযুক্তি ব্যবহার করার অধিকার এনপিটিতে স্বীকৃত এবং সকল স্বাক্ষরকারী দেশের জন্য সমানভাবে প্রযোজ্য। কোনো দেশ এই অধিকার থেকে নিজেদের স্বতঃসিদ্ধ অবস্থান পরিবর্তন করতে পারে না। এটি রাজনৈতিক অবস্থান বা আলোচনার মাধ্যমে স্থগিত করা যায় না এবং কোনোভাবে পুনঃব্যাখ্যা করা সম্ভব নয়। যে কোনো প্রচেষ্টা যদি এই অধিকারকে প্রত্যাহারযোগ্য বা ঐচ্ছিক প্রমাণ করার চেষ্টা করে, তা চুক্তির চিঠি ও আত্মার উভয়কেই বিপরীত। তিনি আরও বলেন, ইরান শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই নীতি তার প্রতিরক্ষা নীতি ও ধর্মীয় নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। ইরান বারবার উল্লেখ করেছে যে, পরমাণু অস্ত্র কোনো দেশের নিরাপত্তা নিশ্চিত করে না। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরমাণু অস্ত্রসহ সব ধরনের ধ্বংসাত্মক অস্ত্রের উৎপাদন, সংগ্রহ ও ব্যবহার নিষিদ্ধ করেছেন। আরাকচি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র কখনো পরমাণু অস্ত্র উৎপাদন বা অর্জন চায় না। এই অবস্থান আমাদের জাতীয় নিরাপত্তা নীতি ও ধর্মীয় বিধিনিষেধ দ্বারা নির্ধারিত এবং এটি সুস্পষ্টভাবে আমাদের পরমাণু নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ।
তিনি আরও বলেন, ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে চায় যে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহার করা তার স্বতঃসিদ্ধ অধিকার এবং এটি কোনো রাজনৈতিক প্রভাব বা হুমকির মাধ্যমে সীমাবদ্ধ করা যাবে না। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ করতে প্রস্তুত যদি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো চুক্তি হয়। তিনি বলেন, আমরা ইউরেনিয়াম গ্রহণের জন্য প্রস্তুত। বাকি বিষয়গুলো ইরান ও আমেরিকার আলোচনার বিষয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা আরও উল্লেখ করেছেন যে আমেরিকার হুমকি বা ব্ল্যাকমেইল ইরানের সঙ্গে পরমাণু আলোচনাকে এগিয়ে নেবে না। তিনি বলেন, হুমকি ও ব্ল্যাকমেইল কোনোভাবে সাহায্য করবে না। রাশিয়ার এই বক্তব্য ইঙ্গিত দেয় যে তারা ইরানের স্বার্থকে সমর্থন করছে এবং শান্তিপূর্ণ পরমাণু অধিকার সংক্রান্ত আলোচনায় ইরানকে সহযোগিতা করতে প্রস্তুত। ইরান ও রাশিয়া উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে যৌথ নৌ মহড়া শুরু করতে যাচ্ছে। ইরানের নৌবাহিনী অ্যাডমিরাল হাসান মকসাদলু জানিয়েছেন, মহড়ার মূল উদ্দেশ্য হল এই অঞ্চলে নিরাপত্তা ও সামুদ্রিক সহযোগিতা উন্নত করা। তিনি বলেন, এই মহড়া আমাদের নৌবাহিনীর মধ্যে সমন্বয় বাড়াবে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবে। মহড়ায় উভয় দেশের নৌবাহিনী অংশগ্রহণ করবে এবং এটি সামুদ্রিক নিরাপত্তা হুমকি মোকাবেলায় কৌশলগত সমন্বয় নিশ্চিত করবে। বিশেষ করে তেলের ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজের সুরক্ষা, সমুদ্রপথে সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং নৌ নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হবে। অ্যাডমিরাল মকসাদলু বলেন, এই মহড়া আমাদের যৌথ প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান ও রাশিয়া এই মহড়ার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতাও বাড়াতে চায়। মহড়ার মাধ্যমে কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং বাণিজ্যিক ও শক্তি পরিবহনের জন্য স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হবে। এছাড়াও মহড়া আঞ্চলিক দেশগুলোর জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণের একটি উদাহরণ হিসেবে কাজ করবে। বিশ্লেষকরা মনে করছেন, এই যৌথ নৌ মহড়া কেবল সামরিক অনুশীলন নয়, বরং আঞ্চলিক প্রভাব প্রদর্শনের একটি হাতিয়ার। মহড়া চলাকালীন উভয় নৌবাহিনী বিভিন্ন ধরনের কৌশলগত ও অপারেশনাল অনুশীলনে অংশগ্রহণ করবে, যা সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মহড়ার মাধ্যমে ইরান ও রাশিয়া কেবল নিজেদের সামরিক সক্ষমতা বাড়াবে না, বরং আঞ্চলিক বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ইসরায়েল রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদে শুক্রবারের নামাজে ফিলিস্তিনিদের প্রবেশ সীমিত করেছে। পশ্চিম তীরে 10,000 জন মুসল্লিকে প্রতিদিনের অনুমতিপত্র সংগ্রহের মাধ্যমে নামাজে অংশ নিতে দেওয়া হবে। ইসরায়েলের সামরিক সংস্থা কোগাট জানায়, নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পর রাজনীতি নেতৃত্ব এই সীমাবদ্ধতা অনুমোদন করেছে। প্রবেশাধিকার শুধুমাত্র 55 বছর বা তদূর্ধ্ব পুরুষ, 50 বছর বা তদূর্ধ্ব নারী এবং 12 বছরের নিচের শিশুদের জন্য থাকবে, যারা প্রথম ডিগ্রির স্বজনের সঙ্গে আসবে। প্রতি বছর রমজান মাসে ইসরায়েল আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ সীমিত করে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পাশাপাশি অবৈধ ইসরায়েলি বসতি স্রষ্টারা মসজিদে প্রবেশ চালিয়ে যাবে। সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্ট অনুযায়ী তারা প্রতিদিন ভোর 6:30 থেকে সকাল 11:30 পর্যন্ত প্রবেশ করবে, শুক্রবার ও শনিবার ব্যতীত। এই প্রবেশ 2003 সালে শুরু হয় এবং জেরুজালেম ইসলামী ওয়াকফ বারবার বন্ধের দাবি করেছে। আল-আকসা মসজিদ মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা এটি টেম্পল মাউন্ট বলে জানায় এবং প্রাচীনকালে এখানে 2টি ইহুদি মন্দির ছিল বলে দাবি করে। রমজানের শুরুতে ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নিরাপত্তা সতর্কতা বৃদ্ধি করেছে। পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উপর বাড়তি আটক ও বহিষ্কার আদেশ জারি করা হয়েছে। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যতের রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে। আন্তর্জাতিক নীতিমালা ইসরায়েলের 1967 সালের অধিগ্রহণ এবং 1980 সালের অনুচ্ছেদিক একীকরণ স্বীকৃতি দেয়নি। 2023 সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধে উত্তপ্ত পরিস্থিতির পর ইসরায়েলের সেনাবাহিনী এবং অবৈধ বসতি সম্প্রসারণের কারণে পশ্চিম তীর ও জেরুজালেমে ফিলিস্তিনিদের উপর হত্যা, বাড়ি ধ্বংস ও স্থানান্তরের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই রমজান সীমিত প্রবেশ ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ায় আল-আকসা মসজিদে মুসল্লিদের জন্য কঠোর নিয়ন্ত্রণ প্রয়োগ করা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।